প্রিয় নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের এই পার্টটি অত্যন্ত ইন্টারেস্টিং। কারণ কি বলতো, এই পার্টে আমরা আজকে পড়াশোনা করব আমাদের নিজেদের সবচেয়ে কাছের জিনিস, বা যেটার জন্য আমরা অনেকে বলি যে এটির ভেতরে তোমার নাম লিখে দিলাম, সেই হৃৎপিণ্ড নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো তুমি দেখতে পাচ্ছ এটি তোমার বইয়ের কত নাম্বার পার্ট? 6.4 নাম্বার পার্টে কিন্তু এটি রয়েছে। তাহলে সেই পাঠে আমরা যদি এটি পেয়ে থাকি, তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। হৃৎপিণ্ড এমন একটা জিনিস যেটি বক্ষগহ্বরের বাম দিকে থাকবে এবং দুই ফুসফুসের মাঝখানে তার অবস্থানটি হবে, এবং একই সাথে সাথে এটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ। তোমরা জানো ক্লাস বেল মানেই আমরা অ্যানিমেশন দিয়ে পড়াই। আমরা আগে এই জিনিসটি দেখানোর সাথে সাথে তোমাকে কিন্তু আবার অ্যানিমেশনে নিয়ে জিনিসটাকে দেখাবো। একটু ডেমো দেখবা? একটু তোমাকে ডেমো দেখায়। এই যে এটা হচ্ছে আমাদের হার্ট। এটা কি? থেমে গেল বিট। এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হার্ট। এটা যে ঘুরতেছে, এই যে থেমে গেল, আবার ঘুরতেছে, আবার ঘুরবে একটু পরে, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের হার্ট। তো ভালো কথা, এখন যদি দেখি বক্ষগহ্বরের বাম দিকে অবস্থিত হতে হবে, দুই ফুসফুসের মাঝখানে থাকতে হবে, ভালো কথা, ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ হতে হবে, এবং এটি কার্ডিয়াক মাসল, যেটার বাংলা হৃৎপেশি নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা কিন্তু গঠিত হবে। অনৈচ্ছিক শব্দের অর্থ হচ্ছে যেই পেশি নিজ ইচ্ছা ব্যতীত কোনোভাবে, মানে নিজের ইচ্ছা মতো তুমি কোনোভাবেই কিন্তু নড়াইতে পারবা না। তোমার এটা নড়াইতে হইলে অবশ্যই যেগুলা তুমি নিজের ইচ্ছা মতো নড়াইতে পারো সেগুলাকে বলা হয় ঐচ্ছিক পেশি। যেমন হাত তুমি ইচ্ছা মতো নড়াইতে পারছো, মাথা তুমি ইচ্ছা মতো নড়াইতে পারছো, কিন্তু হৃৎপিণ্ডকে তুমি ইচ্ছা মতন নড়াইতে পারবা না। তার মানে হৃৎপিণ্ড যে অনৈচ্ছিক পেশি, কেন এটা অনৈচ্ছিক পেশি সেটি আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমি যদি বলি, এই ভদ্রলোক পেরিকার্ডিয়াম নামক একটা পাতলা পর্দা দ্বারা গঠিত। আমি তোমাকে যদি একটু যদি এখানে নিয়ে যাই, এই যে তোমাদের জন্য অ্যানিমেশন সব নামিয়ে রেখেছি, তোমরা একটু ধৈর্য ধরবা। আচ্ছা, এটি সম্ভবত, হ্যাঁ, এটি আমি রেকর্ড হোক, ওই সময়ে হচ্ছে কি হয়েছে বলো তো, হ্যাং করছে। এতগুলা অ্যানিমেশন নামানো তো, এই কারণে হ্যাং করছে। তো তোমরা ধৈর্য ধরে সাথে থাকবা। যে পর্দাটার কথা বললাম আমরা, সেই পর্দাটা যদি আমরা একটু দেখাই তোমাকে, তুমি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো, এই যে এর উপরে একটা পাতলা পর্দা দ্বারা কিন্তু বেষ্টিত। এই যে জিনিসটা, যেই জিনিসটা দেখতেছো, দেখতেই পাচ্ছ এর উপরে কিন্তু একটা পাতলা পর্দা রয়েছে, এবং একই সাথে সাথে এই যে জিনিসটা, এই জিনিসটা 3টি স্তরে কিন্তু গঠিত। তাহলে এইটা যদি আমি পরবর্তীতে যাই, তাহলে এই আবরণের এই লাইনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি যেটা বললাম যে এটা 3টি স্তরে গঠিত, তো সেই 3টি স্তর দ্বারা কি? 3টি স্তর হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে সর্ববহিস্থ স্তর, এপি তারপরে মায়োকার্ডিয়াম হচ্ছে মধ্যম স্তর, এবং সবার শেষে রয়েছে এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্তর। তার মানে এই যে 3টি স্তর দ্বারা হৃৎপিণ্ড গঠিত হলো, এর বাইরে একটি পাতলা পর্দা রয়েছে যার নাম পেরিকার্ডিয়াম। তাহলে এখন তুমি যদি দেখো বহিস্তর বা এপিকার্ডিয়ামের ভেতরে, এটি হচ্ছে একটি যোজক টিস্যু দিয়ে গঠিত কিন্তু স্তর, যোজক টিস্যু দিয়ে গঠিত স্তর, ভালো কথা। তারপরে বিক্ষিপ্তভাবে এখানে তুমি চর্বি দেখতে পারবে। এই যে দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে কন্টিনিউয়াস না, বিক্ষিপ্তভাবে কিন্তু এই স্তরটার ভেতরে চর্বি তুমি কিন্তু দেখতে পাচ্ছ। এবং একই সাথে এটি তোমার সেকেন্ড অধ্যায়ে তুমি যেটা পড়েছিলে আবরণী টিস্যু, সেই আবরণী টিস্যু দিয়ে কিন্তু এই স্তরটি আবৃত থাকে। পরবর্তীতে আমি যদি এই মধ্যবর্তী স্তরে, যে রেড রঙের এই স্তরটা দেখি, এটি হচ্ছে তোমাদের বা আমাদের সকলের মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর। এটি হচ্ছে বহিস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থিত, এবং এটা এই কারণেই মায়োকার্ডিয়াম বা মধ্যস্তর নামে পরিচিত। এবং এটি এমন একটি অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত যেটি হচ্ছে অত্যন্ত দৃঢ়। তাহলে তুমি বুঝতে পারছো যে
এই যে মধ্যবর্তী যে স্তরটি রয়েছে এটি হচ্ছে দৃঢ় একটা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত হয়েছে, এবং সর্বশেষ যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম বা তোমার দেখতে পাচ্ছ অন্তঃস্তর। এই অন্তঃস্তর সবচেয়ে ভেতরে থাকে। এন্ডোকার্ডিয়ামটা হচ্ছে এই ফুসফুস বলছি হার্টের সবচেয়ে ভেতরের সাইড, তার মানে বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। তুমি নাম শুনেই বুঝতে পারছো এটা ভেতরে থাকবে, এবং এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং যে কপাটিকা, এই কপাটিকা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এই কপাটিকাতে তুমি দেখতে পারবা যে দুইটা কিন্তু কপাটিকা সেখানে রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার ট্রাইকাস্পিড, একটি হচ্ছে বাইকাস্পিড। এটা হচ্ছে কি অলিন্দ নিলয়ের মাঝখানে থাকা দুইটি কপাটিকার নাম তোমাকে কিন্তু বললাম, ডানে থাকবে ট্রাই, বামে থাকবে বাই। আচ্ছা, এখন যদি দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এবং কপাটিকাগুলোকে আবৃত করে থাকছে এই ভদ্রলোক এন্ডোকার্ডিয়াম, এবং ভেতরের স্তরটি অবশ্যই অবশ্যই এটির ফাঁপা হতে হবে। এখন তোমাকে যদি আমি পরবর্তীতে নিয়ে যাই হৃৎপিণ্ডের গঠনে, আমি তোমাকে অ্যানাটমি অফ হার্টটা দেখাবো, তার আগে চলো একটু দেখিয়ে আনি, এটা পড়ার আগে চলো একটু দেখিয়ে আনি। এখানে যদি স্ট্রাকচারটা দেখাই তোমাদেরকে, স্ট্রাকচারটা এই যে স্ট্রাকচারটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ, এইটি তোমাদের ওখানে কিন্তু রয়েছে, ঠিক আছে? এটি কিন্তু তোমাদের ওখানে কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে বাম অলিন্দ, তার ঠিক বরাবর আছে বাম নিলয়। তো চলো, এটা হচ্ছে বাম অলিন্দ, এই যে এটা হচ্ছে বাম অলিন্দ, আর এটা হচ্ছে বাম নিলয়, সরি বাম অলিন্দ আর বাম নিলয়, আর এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়। এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে রয়েছে 1 2 3 তিন কপাটিকা বিশিষ্ট একটি ট্রাইকাস্পিড ভালভ, এবং বাম নিলয় এবং বাম নিলয় এবং বাম অলিন্দের মাঝখানে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে রয়েছে বাইকাস্পিড ভালভ। কি রয়েছে? বাইকাস্পিড ভালভ। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে এই যে জিনিসটা এবং এই মধ্যবর্তী যে স্তরটি রয়েছিল এটি হচ্ছে অন্তঃনিলয়ের পর্দা দ্বারা, এই যে মাঝখানে এই মাংসটা যদি উঠায় দাও তাহলে তুমি দেখতে পারবা ওই জায়গাটা যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তঃনিলয়ের পর্দা। তাহলে তুমি কিন্তু এখানে সবই দেখে ফেললা, এটা দেখেছি, এটা দেখেছি, এটা যে ট্রাইকাস্পিড সেটা দেখেছি, এটা যে বাইকাস্পিড সেটা দেখেছি, তাই না? তাহলে চলো একটু পড়ি, অলিন্দ সম্পর্কে একটু জানি, বা এই যে উপরের ভদ্রলোকগুলো সম্পর্কে একটু আলোচনা করি। অলিন্দ তোমাকে বলছে ডান এবং বাম দুইটি ভাগে বিভক্ত হবে। ডানটা কি ডান পাশে থাকবে, বামটা বাম পাশে থাকবে। তুমি যদি এভাবে দাঁড়াও, এই হৃৎপিণ্ডটা যদি এইভাবে আছে, এই হৃৎপিণ্ড, এখন আমি যেভাবে দাঁড়িয়ে আছি আমার হৃৎপিণ্ডটা ঠিক এইভাবে, তুমি যদি ক্রস সেকশন করো তাহলে কি পাবা বলো তো? ডান অলিন্দ ডান দিকে, বাম অলিন্দ বাম দিকে পাবা। দেখো তো, তাই তো হচ্ছে। এই যে বাম অলিন্দ যেটা, এটা আমার বাম পাশে, মানে এই সাইডে না, আর ডান অলিন্দটা কি এই সাইডে কিন্তু পাইতা। তাহলে এখন তুমি যদি দেখো ডান এবং বাম অলিন্দ, এবং এটি নিচের আকার কি নিচের দুটির থেকে ছোট, নিচের দুটি কারা? নিলয়, নিলয়ের থেকে অলিন্দের আকার যে ছোট, এটি কি আমরা দেখতে পাচ্ছি না বাবা? নিলয়ের থেকে এই যে এগুলা যে নিলয়, দেখো কত ভ্যাস্ট একটা জায়গা, কত ভ্যাস্ট একটা জায়গা। তাহলে নিলয়ের থেকে যে অলিন্দগুলার জায়গাটা ছোট, এটা কি আমরা দেখতে পাচ্ছি না? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো যে প্রাচীর তুলনামূলকভাবে পাতলা, তাহলে কি কি পেলাম? ডান এবং বাম অলিন্দে বিভক্ত, নিচের দুটি ছোট, তুলনামূলকভাবে পাতলা। ভেরি গুড। এখন এই যে অলিন্দ ও নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ, আন্ত মানে কি দুইটির মধ্যে, দুইটির মধ্যে, আর অন্ত হইলে একে অপরের ভেতরে, মানে একটা জিনিসের ভেতরে হইলে সেটি কি হইতো? অন্ত। আর যেহেতু দুইটা জিনিসের ভেতরে তাই আন্ত, তাই অলিন্দ এবং নিলয় যথাক্রমে আন্তঃনিলয় পর্দা এবং আন্তঃনিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকে, আন্তঃনিলয় পর্দা দিয়ে পরস্পর পৃথক থাকছে, এবং নিচের প্রকোষ্ঠটির নাম বলা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। তার মানে তোমাকে ইংরেজি নামটাও জেনে রাখতে হবে। অলিন্দকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, আর নিলয়কে বলা হচ্ছে ভেন্ট্রিকল। নিলয়ের এটি হচ্ছে ডান এবং বাম দুই ধারেই কিন্তু অবস্থিত, এবং প্রাচীরটি পুরু। এখান থেকে তোমার যে কোশ্চেন আসতে পারে সেটি হচ্ছে পার্থক্য কি, অলিন্দ এবং নিলয়ের পার্থক্য কি, সেটি কিন্তু তোমার খ নাম্বারের কোশ্চেন হতে পারে। পরবর্তীতে আমি যদি যাই, এটি হচ্ছে তোমাদের আঁকতে হবে। এই চিত্রটি তোমাদের প্রচুর আসে পরীক্ষায়, তোমাদের হয় এটি আঁকবা, না হলে
এই চিত্রটি আঁকা শিখতে হবে, যে কোনো একটা চিত্র। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, হয় এই চিত্র আঁকবা, না হয় এর পরের এই চিত্রটা আঁকবা, কিন্তু চিত্র তোমাকে আঁকতেই হবে। ইউ ক্যানট ডিনাই দিস, ইউ ক্যানট ডিনাই দিস ফ্যাক্ট ইজ, এই চিত্র ইউ হ্যাভ টু মাস্ট ড্র ইট ইন ইউর বায়োলজি এক্সামিনেশন, আদারওয়াইজ তুমি কিন্তু বিপদে পড়বা। আমি তোমাকে বলতেছি, এই যে দেখো, ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যবর্তী জায়গায় রয়েছে ট্রাইকাসপিড ভালভ, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী জায়গায় রয়েছে বাইকাসপিড ভালভ। এখন যদি পরবর্তীতে আমরা এগিয়ে যাই, কপাটিকা নিয়ে কিছুটা আলোচনা আমাদের করা প্রয়োজন। দুইটি কপাটিকা আমরা যেহেতু বলছি, এই দুইটি কপাটিকার কিন্তু নিশ্চিতভাবে বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবেই, আদারওয়াইজ কিন্তু হবে না। অলিন্দ এবং নিলয়ের মাঝে ছিদ্রপথ খোলা এবং বন্ধ করার জন্য কপাটিকা বা ভালভ থাকে। এখন আমি তোমাকে বলি, এই ভালভগুলা একমুখী করতে সাহায্য করে, যাতে একবার চলে গেলে সেটা আর পেছনে ব্যাক যেতে না পারে। ওটির কাজের জন্য ট্রাইকাসপিড ভালভের যদি দেখি অবস্থানটা রয়েছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী, তার মানে ডানে ট্রাই বামে বাই, বামে বাই ডানে ট্রাই, বাস। আর গঠন তিনটি পাল্লা বিশিষ্ট হবে, যেটি অলরেডি তোমাকে দেখিয়েছি। এরকম পাল্লা কিন্তু আমি অলরেডি, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, অলরেডি কিন্তু তোমাকে দেখিয়ে ফেলেছি। এবং বাইকাসপিড ভালভটা কি হবে, বা এটাকে মাইট্রাল ভালভও বলা হয়ে থাকে, এবং এটিকে তোমাকে বলছে যে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাধ্যমে মধ্যবর্তী জায়গায় থাকবে এবং দুই পাল্লা বিশিষ্ট হবে। পরবর্তীতে আমি যদি একটু দেখি হৃৎপিণ্ডের গঠন এবং কাজ, অর্ধচন্দ্রাকৃতির যে কপাটিকাগুলা রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে চন্দ্রাকৃতির যে কপাটিকার কথা বলা হচ্ছে বা সেমি লুনার ভালভের কথা বলা হচ্ছে, সেটি মহাধমনী এবং ফুসফুসীয় ধমনী। মহাধমনী এবং ফুসফুসীয় ধমনী, একটু যদি পেছনে যাই তাহলে তুমি দেখতে পারবা ফুসফুসীয় ধমনী কোনটা, এই যে এটা ফুসফুসীয় ধমনী, আর মহাধমনী কোনটা, এই যে এই পাশেরটা। তার মানে তোমাকে যদি একটু নিয়ে যায়, তাহলে তোমার যেটা হচ্ছে কি, মহাধমনী এবং মহাফুসফুসের মাধ্যমে অর্ধচন্দ্রাকৃতির যে কপাটিকাগুলো রয়েছে সেগুলা হচ্ছে এই যে একটা, এই যে একটা, দেখতে পাচ্ছ? এই ধরনের জিনিসগুলাকে বলা হচ্ছে সেমিলুনার কপাটিকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আর এর পরেরটাই যদি যাই, আচ্ছা, সেমিলুনার কপাটিকা কোথায় অবস্থিত? মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মুখে অবস্থান করবে। ভেরি গুড। এখন এদের কাজের মূলনীতি, বা আমি যেটা অলরেডি বললাম যে একমুখীকরণের যেটা, সেটা কি? এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত, তুমি কিন্তু এখানে দেখছিলে এটা কিন্তু দেখছিলে হার্টটা পাম্প করছিল, তাই না? এখানে কিন্তু হার্টটা পাম্প করছিল, আবার আটকে গেছে, ঠিক আছে? তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ এদের অবস্থানের ফলে পাম্প করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত কি বিপরীত দিকে ফিরে আসতে পারে না। পাম্প কি? এই যে দেখতে পাচ্ছ যে পাম্পটা হচ্ছে, এই পাম্পের ফলে রক্ত একমুখী প্রবাহিত হবে, বিপরীত দিকে কি যেতে পারবে না। তাহলে এখন যদি পরবর্তীতে তুমি আসো, তাহলে পরবর্তীতে তুমি কাজের নিয়ম নীতিও দেখে ফেললা। এবার আসো রক্ত সঞ্চালিত আসলে হয় কি করে। আমরা আগেই জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে, যেটা আমরা অ্যানিমেশনেও দেখলাম। হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত কিন্তু কি হয়, সরবরাহ করা হয়। এখানে একটা মজার ব্যাপার হলো, এই যে ধমনীগুলা, ধমনীতে কি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে হৃৎপিণ্ড থেকে, আর হৃৎপিণ্ডে ফেরত আসছে শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এই পরিস্থিতিতে তুমি যদি দেখো যে সারা দেহে অব্যাহত থাকছে, এর ভেতরে হৃৎপিণ্ডের যে সংকোচনটা হচ্ছে, সেটাই পরবর্তীতে আমরা জানছি সিস্টোল নামে। কি নামে? সিস্টোল। এবং ব্লাড প্রেসারে যখন পড়বো তখন দেখতে পারবা সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার নামে এই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা শিখবো। তাহলে সিস্টোল মানে কি? হৃৎপিণ্ডের সংকোচন। আর প্রসারণ শব্দের অর্থ কি? হৃৎপিণ্ডের প্রসারণ যেটা, সেটাকে বলা হচ্ছে ডায়াস্টল। এখন এই যে একবার যে সিস্টল দিল মানে কি হইল? সংকোচন হইল। আবার একবার যে প্রসারিত হইল, এই জিনিসটাকেই বলা হচ্ছে হার্টবিট বা হৃদস্পন্দন।
হার্টবিট বা হৃদস্পন্দন। তাহলে তুমি বুঝতে পারলা যে হৃদস্পন্দন কাকে বলা হচ্ছে? একবার সংকোচন এবং একবার প্রসারণকে একত্রে যোগ করলে এই সম্পূর্ণ ব্যাপারটিকে বলা হচ্ছে হৃদস্পন্দন। তার মানে একবার সিস্টল একবার ডায়াস্টল, ইন টোটাল তোমার সেটা হার্টবিট হিসেবে কাউন্ট হবে। তারপরে যদি দেখি যে এইখানে যে হৃৎপিণ্ডের ভেতরে যে রক্ত সঞ্চালিত হয়, ছবিটা এর আগের পেজে তোমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছ যে এখান থেকে কি হচ্ছে, ঢুকছে, ঢুকে কোন পথে যাচ্ছে, ডান অলিন্দ দিয়ে ডান নিলয়। ব্লু যেটা দেখতে পাচ্ছ সেগুলা শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এবং এখানে আরো একটা মজার ব্যাপার যদি বলি, সেটি হচ্ছে ধমনী। আমি একটু আগে বললাম তোমাকে যে তোমার হচ্ছে এই যে ধমনীগুলা কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে দেয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত শিরা হৃৎপিণ্ডে ফেরত আনে। ঠিক আছে, এটা আমি বলছি। এবং এখন আবার বলছি যে এই কথার আগে যদি ধমনীর আগে একটি শব্দ জুড়ে দেয়, নাম দেয় ফুসফুসীয় ধমনী, তাহলে তোমার বুঝতে হবে সেটি কিন্তু উল্টা কাজ করবে। নর্মাল ধমনীর জন্য আমি তোমাকে বলেছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, আর ফুসফুসীয় ধমনীর জন্য তুমি মাথায় রাখবা যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু ফুসফুসীয় ধমনী বহন করে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তো চলো এই ছবি থেকে আমি তোমাকে বলছি যে নীল নীল যেই জিনিসটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু কি বাবা বলো তো? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সেটি তুমি দেখতে পাচ্ছ যে সারা দেহ থেকে চলে আসছে হার্টের ভেতরে, এবং এটি ডান অলিন্দ ডান নিলয় ঘুরে, ডান অলিন্দ এবং ডান নিলয় ঘুরে চলে যাচ্ছে পালমোনারি। পালমোনারি শব্দের অর্থ ফুসফুসীয়, তাহলে ফুসফুসীয় ধমনী দিয়ে। এবং অপরদিকে তুমি আমরা যেটা জানি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনী দিয়ে সারা শরীরে পৌঁছায় যায়, এই যে এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বেরিয়ে যাচ্ছে এই রেড রঙের যেটা দেখতে পাচ্ছ সেটি কিন্তু সেই অক্সিজেনেটেড ব্লাড। এবং এটি তুমি দেখতে পাচ্ছ যে বাম অলিন্দ বাম নিলয় হয়ে এটি কিন্তু এই যে পালমোনারি শিরা দিয়ে প্রবাহিত হচ্ছে। পালমোনারি শিরা দিয়ে কি প্রবাহিত হচ্ছে। তুমি একটা বিষয় খেয়াল রাখবা যে ধমনীর জন্য কিন্তু বের হয়ে যায়, আর শিরার জন্য ঢুকে, সেটা যেখানেই হোক, সেটা যেখানেই হোক, পালমোনারি পালমোনারি শিরা হোক বা নর্মাল শিরা হোক, এটা ঢোকার কাজে লাগে আর ধমনী দিয়ে বের হওয়ার কাজে লাগে। এখন এই বের হওয়ার জন্য নর্মাল ধমনী দিয়ে অক্সিজেনেটেড রক্ত আর পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তাহলেই তোমার মাথায় বসে যাবে ব্যাপারটা। তাহলে আশা করছি বুঝতে পারছো। পরবর্তীতে যদি আমি এখানে একটু দেখি, ঠিক আছে, এখানে যদি একটু দেখি, আচ্ছা, তারপরে যদি দেখো তাহলে তুমি দেখতে পারবা হৃৎপিণ্ডের রাইট সাইডে আসলে কি কি হচ্ছে। আমরা অলরেডি দেখে ফেলেছি আসলে রাইট সাইডে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আর লেফট সাইডে যে তোমার কি অক্সিজেনেটেড রক্ত। তো ওইটি সুন্দর মতো আমি সাজিয়ে দিয়েছি যে রক্তের ধরন এবং প্রবেশের পথটা কিভাবে হচ্ছে এবং কিভাবে কোন কাসপিড ভালভ কাজে লাগছে এবং বের হওয়ার পথটা কি। এই যে ছকটা, এই ছকটা তুমি যদি মনে রাখো, বিশ্বাস করো ভাইয়া আপু, তুমি কোনোদিন ভুলবা না এই জিনিসটা। এবং যেহেতু তুমি কোনোদিন ভুলবা না, তোমার অ্যান্সার করতেও কোনো ধরনের আফসোস হবে না এবং ভুল হবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। এখন ডান সাইড বা রাইট সাইডের কথা যদি বলি, যেটা বলছিলাম যে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি প্রবাহিত হবে, এবং এটি তোমার ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, তুমি ছবিতে কিন্তু দেখেছো ঊর্ধ্ব মহাশিরা, কয়েক পেজ ব্যাক গেলে তুমি দেখতে পারবা ঊর্ধ্ব মহাশিরা। সেই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ঢুকে সেটি কিন্তু ডান অলিন্দ ডান নিলয় ঘুরে সেটি বেরিয়ে যাবে কি ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে। এবং আমাদের হার্টের বাম পাশে কি কাজটি চলমান রয়েছে, সেটি অক্সিজেনেটেড রক্ত সার্কুলেট করে এবং সেটি ফুসফুসীয় শিরার মাধ্যমে ঢোকার পরে বাইকাসপিড ভালভ তার মাঝখানে রয়েছে এবং এটি মহাধমনী দিয়ে সারা শরীরে কি হয়ে যায়, বের হয়ে যায় এবং সারা শরীরে পৌঁছায় যায়। তাহলে এই যে জিনিসটা, এটি আশা করি তোমাদের কাজে লাগবে। এবং পরবর্তীতে তোমাকে যদি আমি বলি যে অলিন্দের প্রসারণ বলো ডায়াস্টল, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা কি, এটা আমি ওই যে শর্টে দিয়েছি একটু আগে, এটার একটু বর্ণনা যদি করি, তাহলে দেখো ঊর্ধ্ব মহাশিরা থেকে
কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এবং ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা থেকে, দেখো দুইটা কিন্তু দুই জিনিস, ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা ডানে যখন আছি হার্টের ঊর্ধ্ব মহাশিরা দিয়ে প্রবেশ করছে এবং সেটি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং সেটা ডান অলিন্দ থেকে ডান নিলয়ের মাধ্যমে মধ্যবর্তী ট্রাইকাসপিড ভালভ দিয়ে এসে মহাধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর যেটা বাম সাইডে আছে সেটা কি হচ্ছে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে প্রবেশ করছে বা ফুসফুসীয় শিরা দিয়ে প্রবেশ করছে বা বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাধ্যমে মধ্যবর্তী বাইকাসপিড ভালভ অতিক্রম করে সেটি মহাধমনী দিয়ে বের হয়ে যাচ্ছে। এবং এইভাবে যদি দেখো তাহলে ধাপ 2 কি, অলিন্দের যখন সংকোচন হয়, মানে উপরের যেটা আছে ডান সাইডের অলিন্দ বাম সাইডের অলিন্দ, এটার যখন সংকোচন হয় বা সিস্টল হয়, সিস্টল হয় কেন সিস্টল, সংকোচনকে কেন সিস্টল বলছি, এই যে এখানে কিন্তু বলে দিয়েছি যে সংকোচনকে সিস্টল বলা হবে। তাহলে ধাপ 2 এ যদি আমরা দেখি যে ডান অলিন্দ যখন সংকুচিত হবে তখন ট্রাইকাসপিড ভালভ যে মধ্যবর্তী আছে সেটা একবার প্রেসার দিলে সেটা ওপেন হয়ে যাবে এবং ডান অলিন্দ থেকে টুকি ভুক করে চলে আসবে কোথায়, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে, যেটি তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এই যে ভালভটা খুলে গেল, এটা চলে গেল। তাহলে প্রথমে কিন্তু কি হইলো, প্রথমে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এখানে আসলো, এই যে নিলয়ের অলিন্দের ভেতরে আসলো, ডান অলিন্দের ভেতরে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তারপরে একটা সিস্টল হইলো, সেই সিস্টলে তোমার হচ্ছে ট্রাইকাসপিডটা কি খুলে গেল, ট্রাইকাসপিড যখন খুলে গেল তখন সেই রক্ত চলে গেল কোথায়, ডান নিলয়ে, ডান নিলয় চলে গেল। এখন বাম পাশের কাহিনীটা কি হচ্ছে, ধাপ 1 এ পালমোনারি বা ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু প্রবেশ করেছে, প্রবেশ করার পরে একটা সংকুচিত হইল, একটা সংকোচনের কারণে কি হইল, বাইকাসপিড ভালভটা খুলে গেল, যখন খুলে গেল সেই রক্ত কিন্তু বাম নিলয়ে এসে পৌঁছলো এবং সেটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন পরবর্তীতে বের হয়ে যাওয়ার পালা, এখন বের হবে কোন দিক দিয়ে, এখন যদি দেখো ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি যে আর্টারি রয়েছে বা ফুসফুসীয় যে ধমনী রয়েছে সেদিক থেকে বেরিয়ে যাবে। আমি কিন্তু বারবার একই কথা বলছি তোমরা যাতে বুঝতে পারো। এখন যদি দেখো ফুসফুসীয় ধমনীর মাধ্যমে তোমার কোথায় প্রবেশ করবে, ফুসফুসে প্রবেশ করতেছে এবং সেইখানে পরিশোধিত হচ্ছে, ফুসফুসে প্রবেশ করে সেখানে পরিশোধিত হচ্ছে এবং বাম নিলয় থেকে যে মহাধমনীর মাধ্যমে রক্ত বেরিয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে বলতো, সেটি সারা শরীরে চলে যাচ্ছে এবং নিলয়ের যে সংকোচন, যখন নিলয় দুটি সংকুচিত হচ্ছে তখন কিন্তু এই ধাপটি কি হচ্ছে, কাজ করছে। এখন যদি কপাটিকার যান্ত্রিক ভূমিকা বা একমুখী প্রবাহ নিশ্চিত করা, এটি যদি দেখো, এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমাকে সেটি বুঝতে হবে। অলিন্দ থেকে নিলয় বা আর্ট্রিয়া টু ভেন্ট্রিকলের কাহিনীটা যদি দেখো, রক্ত নিলয়ে প্রবেশের পরপরই ছিদ্রপথগুলা ট্রাইকাসপিড এবং বাইকাসপিড দিয়ে বন্ধ হয়ে যায়, ফলে নিলয় থেকে রক্ত আর পেছনে ব্যাগ যেতে পারে না, মানে অলিন্দে ব্যাগ যেতে পারে না। নিলয় থেকে যখন ধমনীতে যায়, নিলয় থেকে যখন ধমনীতে যায় তখন কি হয়, রক্ত প্রবেশের পরে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সেমিলুনার কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কিন্তু সেখানে রয়েছে। সেই কপাটিকাগুলো আসলে কাহিনীটা কি করে, ধমনীতে রক্ত প্রবেশের পর উভয়ের অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়, ফলে রক্ত পুনরায় নিলয়ের ফিরে আসতে পারে না। তার মানে তোমাকে যদি এইখানে আচ্ছা স্ট্রাকচার অফ দ্য হার্ট কি দেখা যায়, এখানে স্ট্রাকচার, এই যে এখানে যদি আমি সার্কুলেশনটা নিয়ে আসি তাহলে আমি সার্কুলেশনেরটাও দেখাবো, কিন্তু এখান থেকে আগে মুখে দেখাই। এখান থেকে বলছে কি যে এই যে যেই তোমার হচ্ছে এটা কি ডান, ডান এটা ডান এটা বাম, তাই না, এটা ডান এটা বাম, এটাকে বলা হচ্ছে ডান
অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা বাম নিলয়। এখন এটা বলতে চাচ্ছে যে এই যে শিরা, যেটা ঊর্ধ্ব মহাশিরা, সেই শিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড জনিত রক্ত প্রথমে আসলে এখানে আসলো, ঠিক আছে। এখানে আসার পরে তারপরে সিস্টল হইল, এটা হচ্ছে আসলো, এসে এখানে থাকতেছে। আর এই যে ফুসফুসীয় যে শিরা, সেই শিরা দিয়ে ঢুকে এই বাম অলিন্দে এসে পৌঁছালো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর এই পাশে এসে পৌঁছালো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এর পরবর্তীতে যখন একটা তোমার সংকোচন ঘটলো বা সিস্টল হইলো, এই পাশের বাইকাসপিড খুলে গেল, এই পাশের এই পাশের ট্রাইকাসপিড খুলে গেল, এই পাশের বাইকাসপিডও কি খুলে গেল। এবং খুলে যাওয়ার কারণে তখন কি হইলো বলতো, তখন এই যে নীল অলিন্দের যে রক্তগুলি ছিল, এই পাশের কার্বন ডাইঅক্সাইড এবং ওই পাশের অক্সিজেন, সেইটা দিয়ে এই দুই নিলয়ে চলে আসলো, এখানে আসলো অক্সিজেন, এখানে আসলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এবং এই যে সংকোচন, এই সংকোচনের পরবর্তী পর্যায়েই কিন্তু এই কাসপিডগুলা বন্ধ হয়ে গেল, বাই বলো বা ট্রাই বলো, বন্ধ হয়ে গেল, যার কারণে এখান থেকে রক্ত আর এখানে যাবে না, এখান থেকে রক্ত আর এখানে যাবে না। তার পরবর্তীতে যখন প্রসারণ বা সিস্টল হচ্ছে, সেই সিস্টলের মাধ্যমে এই পাশের যেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে সেমিলুনার কপাটিকা, এই সেমিলুনার কপাটিকা ওপেন হয়ে যাবে, এবং ওপেন হয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে বের হয়ে যাবে, যেটাকে আমরা বলছি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি দিয়ে কি হয়ে যাবে বলতো, সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে চলে যাবে পরিশোধনের জন্য। এবং এই যে সংকোচন হইলো, এই সাইডের ব্যাখ্যা তো হয়ে গেল, এই সাইডের তাহলে ব্যাখ্যাটা কি, এই যে এই পাশের অলিন্দ থেকে তখন রক্ত কি হবে বলতো, এই যে সেমিলুনার কপাটিকা রয়েছে, এটি দিয়ে এই মহাধমনী দিয়ে সারা শরীরে বের হয়ে যাবে। দিস ইজ দ্য প্রসেস, বা এভাবেই ব্লাডটা সার্কুলেট হয়। আমি যদি তোমাদেরকে একটু ব্লাড সার্কুলেশনটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ব্লাড সার্কুলেশনটা, সার্কুলেটরি সিস্টেম এইটা, আচ্ছা ব্লাড সার্কুলেশনটা দেখাইলে আরো ভালো মতো বুঝতে পারবা এখানে তোমার আসলে কাহিনীটা কি ঘটছে। আশা করি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার হয়ে গিয়েছে এতক্ষণে, কারণ আমি আমার সর্বোচ্চটি দিয়ে তোমাদেরকে চেষ্টা করছি এভাবে বোঝানোর। আমরা কিন্তু ক্লাস ভেলে প্রতিটি শিক্ষক চেষ্টা করি নিজেদের সর্বোচ্চটা দেওয়ার, এবং আমাদের কোর্সের শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু এভাবেই পড়িয়ে থাকি। তো তুমি যদি এই ক্লাসটি ইউটিউবে দেখে থাকো, তুমি যদি এই ক্লাসটি ফ্রি কোনো জায়গায় দেখে থাকো, তবে অবশ্যই তোমরা কোর্সে কিন্তু এনরোল হতে পারো। এই ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই ক্লাস ভেলের কিসে, মেসেঞ্জার, ফেসবুক পেজের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অলরেডি এভাবে পড়াশোনা করছে, ঠিক আছে। এটি যদি হয় আচ্ছা, আমি তোমাদেরকে আবার একটু সার্কুলার জিনিসটা দেখাই। আচ্ছা, এবার যদি দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে এখানে সার্কুলেশনটা কিভাবে হচ্ছে। দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক্যাল যে কন্ডাকশন এখানে তোমাকে আমি দেখাচ্ছি, এই যে দেখো ব্লু কালারের যে ব্লাডটা তুমি দেখতে পাচ্ছ এদিক দিয়ে ঢুকলো, এটি হচ্ছে তোমার কি বলতো, ব্লু কালারের ব্লাডটা এই যে এই পথে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ঢুকে ডানলিন্দে কি হইলো বলতো সোনা, ডানলিন্দে জমা হইলো, তারপরে কি হইলো, একটা সিস্টল হইলো, এই যে ট্রাইকাসপিড খুলে গেল, এটা চলে আসলো কোথায়, এটা চলে আসলো নিলয়ে, ডান নিলয়ে, এই যে রক্ত, এবং যেই প্রসারিত হইলো এই সেমিলুনার বা চন্দ্রাকৃতি খুলে গেল, চলে গেল কোথায় সোনা, চলে গেল কিন্তু ফুসফুসে পরিশোধনের জন্য। এবং যদি এইখানে আবার ডান সাইডটা একটু লক্ষ্য করো, তাহলে এই যে মহাশিরা দিয়ে ঢুকলো, ঢুকে কোথায় আসলো, বাম অলিন্দে আসলো, বাম অলিন্দ, তারপরে এই যে বাম অলিন্দে আছে, এখন হচ্ছে সংকুচিত হবে। এখন এই যে দেখো সংকুচিত হলো, বাইকাসপিড খুলে গেল, এই যে বাম নিলয়ে চলে আসলো, এরপরে প্রসারিত হবে, এই যে এইখানকার যে কপাটিকা, এটা দিয়ে লক্ষ্য রাখো, এটা দিয়ে এই যে বের হয়ে গেল, ঠিক আছে, মহাধমনী দিয়ে। এইটাই হচ্ছে ব্লাড সার্কুলেশন। এবং তুমি দেখতে পাচ্ছ ইসিজির জন্য এই যে এই টাইমটাতে ইসিজি শুরু হয়েছে, এখানে পিকিউআরএসটি নামে কয়েকটা ওয়েভ রয়েছে, সেটি তুমি খুব ভালো মতো বুঝতে পারবা। এবং এই যে ডিসফাংশন, এটা হচ্ছে ধরো একটা নর্মাল সুস্থ হার্টের জন্য, ঠিক আছে। এই যে ডিসফাংশন যদি বলো, এইভাবে ইসিজিটা করা হয়, তোমরা সবাই জানো প্রোব লাগিয়ে, এবং এটা হচ্ছে
এটা হচ্ছে তোমার ইউএস বেসড, এটা হচ্ছে ইউএসএ বেসড স্টাইল, আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বেসড যেই হচ্ছে স্টাইল রয়েছে সেটি। এখন তোমাকে যদি বলি যে এই PQRST ওয়েব সম্পর্কে, এটি তুমি আরো ভালো মতো কি বুঝতে পারবা। তাহলে ইসিজিটা যদি বন্ধ করে দিই, এই যে এটা শুধু ব্লাড সার্কুলেশনের জন্য ছিল। আশা করি তোমরা খুব ভালো মতো এটি বুঝতে সক্ষম হয়েছো। তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। এখন হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি, এটি অলরেডি আমরা তোমাদেরকে দেখিয়ে কিন্তু দিয়েছি, সিস্টোল এবং ডায়াস্টোল। ডায়াস্টোল কখনো যে প্রসারণের সময় যেটি হচ্ছে, তাহলে এটা আশা করি তোমরা বুঝেছো। তার পরবর্তীতে হৃৎপিণ্ডের কাজ কি কি রয়েছে দেখো, এটি রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ। এটি কি প্রধান অঙ্গ, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ MCQ হিসেবে তোমাদের জন্য কাজে লাগবে। এর সাহায্যেই সংবহনতন্ত্রের রক্ত প্রবাহ কি হয়, সচল থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি সম্পূর্ণভাবে বিভক্ত, 4টা প্রকোষ্ঠ আছে। সেই 4টা প্রকোষ্ঠ থাকায় এখানে অক্সিজেন যুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি অক্সিজেন বিহীন রক্ত, এটির সংমিশ্রণ কিন্তু ইম্পসিবল, এটা ঘটতে পারবে না। পরবর্তীতে যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আজকে এখন আলোচনা করব, সেটি হচ্ছে রক্তবাহিকা, বা আমাদের এই যে ধমনী শিরা নিয়ে কথা বলছি বা কৈশিক নালিকা নিয়ে কথা বলছি সেগুলি নিয়ে, ঠিক আছে। এখন যদি দেখো রক্তবাহিকা বা ব্লাড সেল, এটি নিয়ে কথা বললে যেসব নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত বা সঞ্চালিত হয় তাকে কি বলা হচ্ছে, রক্তনালী বা রক্তবাহিকা। হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্তে বাহিত হচ্ছে, ভেরি গুড, এবং পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসছে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি যেটি দিয়েছি, আমি এই পিডিএফটি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীরা তোমরা পেয়ে যাবে, এবং তোমাদেরকে আমি বলছি যে এটি কিন্তু কখনোই মূল বই না, এইটি তোমার বইয়ের জন্য সহায়ক। আমরা কিন্তু কখনোই মূল বইকে পড়তে উদ্বুদ্ধ করি না। তার মানে তোমার রেজাল্টটি ভালো করতে গেলে তোমাকে অবশ্যই মূল বইয়ের প্রতি মনোযোগী হতে হবে। এটি শুধুমাত্র আমরা সহায়ক হিসেবে কাজ করব বা পড়ব এই পিডিএফটি। এখন যদি দেখো যে গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে রক্তবাহিকাকে কি কি জিনিসের উপর ভিত্তি করছে, মানে ভাগ করছে, দেখো গঠন, আকৃতি এবং কাজ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ, ঠিক আছে। রক্তবাহিকা 3 ধরনের, কি কি, ধমনী, যেটার ইংরেজি নেম আর্টারি, কৈশিক জালিকা, পরে আসি শিরা, যেটির ইংরেজি নেম ভেইন, এবং কৈশিক জালিকা, যেটাকে ইংরেজিতে বলা হবে ক্যাপিলারি। আমি তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো, কিন্তু আগে একটু পড়ে নাও। ধমনী জিনিসটা কি, আমি তোমাকে যখন অ্যানিমেশন দেখাবো একদম রিয়েল মানুষের, তখন তুমি কিন্তু এই জিনিসটাই দেখতে পারবা। দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে লুলেন, এর ভেতরেরটা টিউনিকা ইন্টারনা, পরের ভেতরে মাঝখানের এইটা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং এই নিচেরটা কি, টিউনিকা এক্সটার্না, এবং এটি হচ্ছে ধমনী। এটা এক্সটার্না হবে, বানানটা এখানে ভুল আছে, এটা ইন্টারনা হবে, ইনটারনা হবে, টারনা। আচ্ছা, টিউনিকা ইন্টারনা একটা, এক্সটার্না একটা, এইটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, তুমি এটা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। প্রধান কাজ, যেসব রক্তনালীর মাধ্যমে সাধারণত উচ্চ মাত্রায় মানে হাই ইন্টেন্সিটি, উচ্চমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তাকে ধমনী বলে। ওই যে বেরিয়ে গেল উপর দিয়ে মহাধমনী, ওই সংজ্ঞাটা, তার মানে ধমনী কি তার সংজ্ঞাটা আমি পেরে গেলাম এখান থেকে। ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, অলরেডি আমি বলে দিয়েছি, ফুসফুস ধমনী ব্যতিক্রম। এই ব্যতিক্রম ধর্মী ধমনী হৃৎপিণ্ড থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয় পরিশোধনের লক্ষ্যে। পরবর্তীতে যদি দেখো, ধমনীর প্রাচীরটা আসলে 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, যেটা যোজক টিস্যু দিয়ে তৈরি এবং বাইরের স্তর, এবং তন্তুময়ও বটে। এবং টিউনিকা মিডিয়া হচ্ছে মধ্যবর্তী স্তর, এটি বৃহত্তকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। এবং টিউনিকা ইন্টারনা, যেটা ভেতরের জিনিস, সব সরল আবরণী টিস্যু দিয়ে ভেতরের স্তরটি গঠিত হয়েছে। এখন পরবর্তীতে যদি আমি দেখি ধমনী সম্পর্কে, প্রাচীরটা কি, পুরু এবং স্থিতিস্থাপক, নালীপথটা সরু, যেটাকে বলা হচ্ছে লুমেন, লুমেন, কোনো কপাটিকা থাকবে না, তাই রক্ত প্রবাহ বাধাহীন হবে, এবং এটা অবশ্যই কি, উচ্চ গতি সম্পন্ন হবে। এবং নারী স্পন্দন যদি দেখো, হৃৎপিণ্ডের সংকোচনের ফলে দেহে ছোট বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের মতো প্রবাহিত হয়, মানে একটা ওয়েভ আছে,
ধমনীর এই স্ফীতি, ধমনীটা যদি ফুলে যায় এবং সংকোচনকেই নাড়ি স্পন্দন বা হার্টবিট বা পালস যেটা তুমি জানতে পারছো। হার্টবিটটা বুঝিয়েছি একটা সিস্টল প্লাস একটা ডায়াস্টল সমান হার্টবিট বা হৃদস্পন্দন, আর এটা হচ্ছে নাড়ি স্পন্দন। এই যে এখানে যেটা মানে ধমনীর জন্য যে স্পন্দনটা তৈরি হচ্ছে এই স্ফীতি এবং তোমার সংকোচন। এরপরে রয়েছে শিরা, এরপরে রয়েছে কি শিরা। আচ্ছা তোমাকে যদি আমি শিরাটা দেখিয়ে নিই, আচ্ছা ধমনী আমরা পড়লাম, তার পরবর্তীতে বাস্তব উদাহরণ এখানে কিন্তু দেওয়া ছিল যে হাতের কবজি, যেটা আমি বললাম যে এটা হচ্ছে নাড়ি স্পন্দন। তারপরে যদি শিরা নিয়ে কথা বলি, আমরা আগে কথা বলি তারপরে আমরা কি করব বলো তো, অ্যানিমেশনটা দেখে ফেলবো। শিরা বলছে যেসব নালী রক্তদেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডকে ফিরিয়ে আনতে সাহায্য করে, হৃৎপিণ্ডে ফিরে আসে রক্ত এবং সেটি কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ হয়ে থাকে, এই ধরনের জিনিসগুলা হচ্ছে শিরা। এবং এর উৎপত্তি ও বিস্তার কিভাবে ঘটে, ধরো কৈশিক নালী দিয়ে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা, মহাশিরা হৃৎপিণ্ডতে পৌঁছে যায়, তাহলে এটি মনে রাখবা। এবং ব্যতিক্রমকে ফুসফুসীয় শিরা, ব্যতিক্রমটা কি মনে রাখতে হবে, কে ফুসফুসীয় শিরা, এটি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে থাকে। তার পরবর্তীতে যদি দেখি শিরা সম্পর্কে আরেকটু, এর প্রাচীরটা কেমন হয়, এর প্রাচীরটা ধমনীর মতোই 3 স্তর বিশিষ্ট হয়। তুমি ধমনীকে কি দেখেছিলে, টিউনিকা ইন্টারনা, এক্সটার্না আর মিডিয়া। মিডিয়া হচ্ছে মাঝখানে ছিল, এক্সটার্না, মিডিয়া আর ইন্টারনা, এই তিনটি দেখেছিলে। শিরার প্রাচীর ধমনীর মতোই 3 স্তর বিশিষ্ট, তবে এটি কম পুরু, এটি ছিল বেশি, ওই আগেরটা ছিল বেশি পুরু। এটা কম স্থিতিস্থাপক, মানে ওই যে স্থিতিস্থাপক কোনটা বলে ফিজিক্সে পড়েছো, যে ছেড়ে দিলে আবার পুনরায় আগের স্তরে পৌঁছে যেতে পারে, সেটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় স্থিতিস্থাপকতা। এবং কম পেশিময়, এটি কি কম পেশিময়, এবং এর নালীপথ বা লুমেন যেটা চওড়া, এর আগেরটা কি ছিল একটু সরু ছিল। তাহলে একই সাথে শিরা এবং ধমনীর ভেতরে যে পার্থক্য রয়েছে, শিরা এবং ধমনীর মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটি কিন্তু একটা সুপারস্টার কোশ্চেন বা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কপাটিকার জন্য তুমি কি, কপাটিকা থাকে যা ধমনীতে থাকে না, কপাটিকা এই যে কপাটিকা, তার মানে শিরাতে কপাটিকা থাকে, ধমনীতে থাকবে না, এই যে সেই পার্থক্য। এটি যে কত গুরুত্বপূর্ণ ইউ ক্যানট ইভেন ইমাজিন। এটা পরীক্ষায় ধরো চলেই এসেছে যে এর প্রাচীর পুরু স্থিতিস্থাপক, এটা কম পুরু কম স্থিতিস্থাপক, সরু একটু চওড়া, থাকে না থাকে কপাটিকা, হৃৎপিণ্ড থেকে দেহে, দেহ থেকে হৃৎপিণ্ডে, তার মানে দুইটা কিন্তু দুই জিনিস, দেহ থেকে হৃৎপিণ্ডে আনছে কে, শিরা ভাইজান, আর ধমনী কি করছে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, দাতা দানেশ। আচ্ছা রক্তের ধরন কি, অক্সিজেন সমৃদ্ধ, সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। এক্ষেত্রে বলে রাখি এটি কিন্তু নর্মাল ধমনী, নর্মাল শিরা, নট পালমোনারি ধমনী বা পালমোনারি শিরা। পরবর্তীতে যদি যাই ক্যাপিলারিস সম্পর্কে আলোচনা, সেই ক্যাপিলারিস বা এই যে জালের মতো যেই জালিকাকার যেই জিনিসটা, সেটি যদি বলি, সেটির অবস্থান পেশিতন্তুতে জালের মতো ছড়ানো এবং চুলের মতো, এই জিনিসটা অতি সূক্ষ্ম রক্তনালী এবং এদের প্রাচীর অত্যন্ত পাতলা, এটি মাথায় রাখবা, এটি এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা সংযোগটা কিভাবে, এর একদিকে থাকে ধমনী, এই যে এই সাইডটা হচ্ছে ধমনী আর এই সাইডটা কি শিরা, ঠিক আছে, ক্ষুদ্রতম ধমনী অন্যদিকে ক্ষুদ্রতম শিরার সাথে সংযোগ সাধন করে, ধমনী সূক্ষ্মতর হয়ে কোষ পরিবেষ্টন করে, তাহলে সংযোগটাও আমরা গেল। প্রধান কাজ কি, এর প্রধান কাজ হচ্ছে ব্যাপন করা। ব্যাপন কি, আমরা ব্যাপনের সময় কিন্তু পড়েছি যে উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গার দিকে কি প্রবাহিত করা, এটাই হচ্ছে কি তোমার ব্যাপন। এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে, তার মানে এর মধ্যে দিয়েই সব যায়। তো কথা না বলে চলো একটু দেখি, এই যে এইভাবে যাচ্ছে, এই পাশেরটা কি ধমনী, ওই পাশেরটা কি শিরা, মাঝখানে কি ক্যাপিলারিস বা কৈশিক জালিকা। এখন দেখতে পাচ্ছ যে এটা এদিক থেকে বের হয়ে যাচ্ছে কোষ দিয়ে, আর এটা কি যাচ্ছে ভেতরে যাচ্ছে, এটা কিন্তু শরীরের ভেতরে হৃৎপিণ্ডের ভেতরে যাচ্ছে। আর এটা কি হচ্ছে দেখো তো শোনা, এটা কিন্তু সারা দেহে ছড়িয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে সারা দেহে ছড়িয়ে যাচ্ছে। এখন যদি তুমি ভেতরের ভালভটা দেখতে পাও, তাহলে ভেনাস ভালভ সম্পর্কে দেখলে এই যে দেখছো যে শিরাতে যে এরকম একটা কপাটিকা থাকে সেটা প্রমাণিত। এখন স্ট্রাকচারটা যদি দেখি, পাশাপাশি দুইটি জিনিসের স্ট্রাকচারটা দেখলে তুমি আরো ভালো মতো বুঝতে সক্ষম হবা। স্ট্রাকচারটা
যদি এখন দেখো, দেখো এই যে দুইটা যে আমি বললাম যে দেখতে সক্ষম হবা, তাহলে এই যে দেখো বাম পাশেরটা ছিল কি ধমনী, ডান পাশেরটা ছিল কি শিরা। আমরা জানি যে দুইটি তিন স্তর বিশিষ্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা স্তরই বিশিষ্ট এরা, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম এর লুমেনটা কি ছিল, এর লুমেনটা একটু একটু চাপা ছিল, ওরটা বড় ছিল। আবার কি আমরা বলেছিলাম যে এর ভেতরে ভালভ আছে, এর ভেতরে ভালভ নাই। এই যে দেখো ভালভ, এই যে দেখো নাই। তো তুমি দেখে দেখে তুমি পড়লে তুমি কি মনে রাখতে পারবা? অবশ্যই পারবা। কেন পারবা না বলো তো? অবশ্যই তোমাকে পারতে হবে। আর তোমাকে এই জিনিসটা যদি আরেকবার দেখাই, এটা না, ব্লাড ফ্লোটা যদি আরেকটা দেখাই, এই যে মধ্যবর্তী এই অংশটাই ক্যাপিলারিস বা কৈশিক জালিকা, যেই ছবিটা তোমরা অলরেডি দেখেছো, যেটার মাধ্যমে সারা দেহে কিন্তু এটি পৌঁছিয়ে যাচ্ছে। তাহলে এর পরবর্তীতে যদি আমরা অগ্রসর হই, তাহলে রক্তবাহিকা বা সামগ্রিক চিত্র যেটি তোমাদের বইয়ে রয়েছে, যে উচ্চমাত্রার অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে এবং ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম কারা? পালমোনারি ধমনী। এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উচ্চমাত্রার সেটি প্রবাহিত হচ্ছে শিরার মাধ্যমে এবং সেটি ফুসফুসে বা হৃৎপিণ্ডে ফেরত আসছে, এবং এটি ব্যতিক্রমটি অবশ্যই এখানে বাদ যাবে। তাহলে ধমনী শিরা এবং কৈশিক জালিকার সমন্বয়ে হৃৎপিণ্ড এবং ফুসফুসের মাধ্যমে কি হচ্ছে, সম্পূর্ণ দেহের যে রক্ত এই যে সংবহন, সেটি কিন্তু তোমার কন্ট্রোল করা হচ্ছে। মানে এটা অপরূপ সৃষ্টি মহান সৃষ্টিকর্তার। তার পরবর্তীতে যেই টপিকটি নিয়ে আমরা পড়ব সেটি হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার। আমরা এটি অনেকবার শুনেছি। ব্লাড প্রেশার সম্পর্কে আমরা জানি না এমন খুব কম ব্যক্তি রয়েছে। অলরেডি আমরা সিস্টল এবং ডায়াস্টল পড়েছি। সিস্টল কি? সংকোচন। আর ডায়াস্টল কি? প্রসারণ। কার? হৃৎপিণ্ডের। তাহলে এখন আসো সিস্টোলিক চাপটা কি? হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টল অবস্থা। রক্তচাপের মাত্রা কি থাকে? সর্বাধিক থাকে। আর ডায়াস্টলের জন্য হৃৎপিণ্ডের প্রসারণ বা ডায়াস্টল অবস্থা এবং রক্তচাপ কি? সবচেয়ে কম। রক্তচাপ কি? সবচেয়ে কম। তার মানে এই দুইটির ভেতরে পার্থক্যও কিন্তু বোঝা গেল। এবং রক্ত যে প্রবাহ হচ্ছে, সেই সময় হচ্ছে তোমার যে ধমনীর গায়ে যে চাপ সৃষ্টি হচ্ছে, সেটিকেই আমরা বলছি রক্তচাপ, ঠিক আছে। এই যে তোমার রক্তচাপের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। রক্তচাপের সংজ্ঞাটা কি? খুব 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 ইম্পর্টেন্ট। পরবর্তীতে যদি দেখি, আমরা অনেক সময় শুনি এই কথাটা যে আমার আজকে প্রেশার অত। তাহলে এইটার অর্থটা কি? তার মানে যেটা বেশি আছে সেটাকে আমরা জানি সেটা হচ্ছে সিস্টোলিক চাপ। সেটাকে কি বলা হচ্ছে? সিস্টোলিক চাপ বা সংকোচনের যে সেটা কি? মিলিমিটার পারদ, বা এটা বলছি যে এটি হচ্ছে মিলিমিটার পারদ। তার মানে এটি আদর্শ সিস্টোলিক চাপ, প্রথমটা বড়টা, আর পরেরটা কি কি বলা হয়? ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। এবং এটি মিলিমিটার পারদ। এখন এই যে সিস্টোলিক চাপ এবং মানে যেই পালস বা প্রেশার, এটা কিভাবে তৈরি করা হয়? সেটা তৈরি করা হয় সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ, যে পালস প্রেশার, এর ভেতরে বিয়োগ করলে এখান তুমি মাঝামাঝি সময়ে সৃষ্ট চাপটা বুঝতে পারবা। সৃষ্ট চাপটা বুঝতে পারবা, ঠিক আছে। সৃষ্ট চাপটা তুমি কি করবা? বুঝতে সক্ষম হবা। এবং এটা মাপার জন্য যেই স্ফিগমোমেনোমিটার রয়েছে বা বিপি যন্ত্র রয়েছে, সেটির প্রয়োজন হবে, অথবা হাতের কবজিতে তুমি ধমনীর যেই রক্তের সেটি মিনিটে গুনতে পারো, প্রতি রেটে 60 থেকে 100। এখানে একটু বলে রাখি, 60-এর নিচে হইলে, কনসিস্টেন্টলি থাকলে, সেটাকে বলা হবে ব্র্যাডিকার্ডিয়া। আর 100-র উপরে থাকলে, সেটা কনসিস্টেন্টলি থাকলে, সেটা ট্যাকিকার্ডিয়া। অনেক সময় অনেক জায়গায় তুমি অ্যারিথমিয়া নামটাও পাবা। এবং 60 থেকে 100 ইজ নর্মাল, ঠিক আছে। এই যন্ত্র দিয়ে ডায়াস্টোলিক ও সিস্টোলিক চাপ মেপে কি করা হয়? রক্ত চাপ নির্ণয় করা হয়। ওই যে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। এখন এই যে হাই ব্লাড প্রেশার, আয় হায় রে ডাক্তার সাহেব আমার অনেক ব্লাড প্রেশার, এই জিনিসটা কিভাবে হয়? দেখো, উচ্চ রক্তচাপ, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনারি ধমনী, করোনারি ধমনী, এটা অনেকবার শুনেছো যে করোনারি স্টেন্ট সার্জারি করা হয়েছে, করোনারি বাইপাস সার্জারি করা হয়েছে। এই জিনিসগুলো তোমরা অনেক শুনেছো। সিএবিজি এই ধরনের আর্টারি বাইপাসের কথা তোমরা কিন্তু অনেক শুনেছো। করোনারি ধমনীর রোগ এবং স্ট্রোক বিশ্বের 1 নম্বর মরণ ব্যাধি। মানে মানুষ না অজান্তেই এটির কারণে মৃত্যুবরণ করছে। এবং সমীক্ষা বলছে 2020-2021 সালের যে করোনা মহামারী ছিল বা অতিমারি ছিল, উচ্চ রক্তচাপে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি ওই সময় অনেক বেশি ছিল। এবং দক্ষিণ এশিয়ায় এর প্রভাব এবং হৃদরোগ, এবং দক্ষিণ এশিয়া কি, এই যে বাংলাদেশও কিন্তু ইনক্লুডেড, এই জায়গাটায় প্রচুর এই স্ট্রোকের রোগী রয়েছে, ঠিক আছে। আমার নিজের মাই
হচ্ছে এই যে স্টেন্ট সার্জারির মাধ্যমে সেটি হয়েছে। আমার রিসেন্টলি আমার নিজের মামা সেম হচ্ছে রোগে আক্রান্ত হয়ে তার কিন্তু কি হয়েছে, সেম এই চিকিৎসাটি করা হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এটি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই সাউথ এশিয়ার প্রেক্ষাপটে। এবং শুধুমাত্র আমার যে দুইজন এর কথা বললাম বা আমার দুইজন আপনজনের কথা বললাম তাই নয়, এরকম কিন্তু বহু মানুষ তোমার আশেপাশে রয়েছে এবং আমার ফ্যামিলিতেও আরো অনেকের কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো এটি সাউথ এশিয়া, যেখানে বাংলাদেশ ইনক্লুডেড, তাহলে এটি অত্যন্ত মারাত্মক। এই কারণে তোমরা সতর্ক থাকবা। তাহলে রক্ত চলাচলের সময় কি হচ্ছে, রক্তনালী গাত্রে স্বাভাবিকের চেয়ে বেশি চাপকে কি বলা হচ্ছে, উচ্চ রক্তচাপ বলা হচ্ছে। এই সংজ্ঞাটি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম্বার। এবং সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের জন্য তুমি যদি দেখো যে এটি উচ্চ রক্তচাপ কখন হবে, নর্মাল হচ্ছে 120 হচ্ছে মিলিমিটার পারদ আর এর নিচে থাকলে ভালো, আর ডায়াস্টোলিক হচ্ছে 80 মিলিমিটার পারদের নিচে থাকলে বেটার। বাট এটা যদি 140-এর থেকে উপরেরটা 140-এর থেকে বেশি হয় আর নিচেরটা যদি 90-এর থেকে বেশি হয় তখন সেটা কি উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচিত হবে। এখন এই ঝুঁকির যে রয়েছে এটির কারণ কি, দেখো আমি অলরেডি বলেছি আমার মায়ের রয়েছে, এই কারণে আমার হওয়ারও কিন্তু ঝুঁকি বেশি। কারণ কি, বাবা মায়ের থাকলে সেটি সন্তানের ভেতরেও কিন্তু হয়। ইভেন দুর্ভাগ্যজনক বলো বা কি বলবো, আমার আব্বাওরও কিন্তু স্ট্রোক হয়েছে। দ্যাটস ওয়াই আমার কিন্তু হাই ঝুঁকি আছে এটা হওয়ার। আচ্ছা, স্নায়বিক চাপ বা টেনশন, মাত্রাতিরিক্তভাবে যদি তুমি প্রেসারে থাকো তাহলেও কিন্তু এইটি উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে। বা কেউ যদি নিয়মিত ধূমপানের অভ্যাস থেকে থাকে তাদের এই ঝুঁকি রয়েছে। ওজন বৃদ্ধি বা চর্বিযুক্ত খাবার তুমি যত খাবা তোমার কিন্তু এটা বাড়ার চান্স বেশি। খাদ্যে যদি অতিরিক্ত লবণ খাও, পাতে লবণ খাও, এটা হবে উচ্চ রক্তচাপ। এবং ডায়াবেটিস বা কোলেস্টেরলের যদি ইতিহাস থাকে সেটির জন্যও কিন্তু উচ্চ রক্তচাপ সংঘটিত হতে পারে। এবং সন্তান প্রসব বা প্রেগনেন্ট মহিলারা যখন বাচ্চা হবে তখন তাদের ওই সময়ে যেই এক্ল্যাম্পসিয়ার নামে যেই রোগটি বা যে সমস্যাটি হয় ওই টাইমেও কিন্তু উচ্চ রক্তচাপ ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। এবং এর লক্ষণগুলা কি কি, বিশেষ করে মাথার পেছন সাইডে তোমার ব্যথা করতে থাকবে, তারপরে মাথাটা ঘুরবে এবং দুর্বল বোধ করবা, ঘাড়টা ব্যথা করবে, তারপরে নাক দিয়ে রক্তও যেতে পারে এবং পরশেষে সবশেষে তুমি কি বুকটা ধরপড় 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 ধরপড়, কারোর জন্য না, এই রোগের জন্য করব। মানে তোমার ধরো তুমি মনে করতেছো তুমি একজনরে পছন্দ করো তার জন্য বুকটা ধরপড় করতেছে, কিন্তু কাহিনী এটা না, কাহিনী হচ্ছে তোমার ব্লাড প্রেশার হাই, বুঝছো? এই কারণে বুক ধরপড় করতে পারে। এবং ভালো ঘুম না হওয়া পর্যন্ত না হইলে অল্প পরিশ্রমে তুমি কিন্তু হাঁপিয়ে উঠবে। এবং এতে আসলে ভয়ের কোনো কারণ নেই, প্রায় ভয়ের কারণ নেই কেন বলতেছি, কারণ তুমি যদি টেনশন করো তাহলে কিন্তু ঝুঁকির কারণ হয়ে যাবে, তোমারও উচ্চ রক্তচাপ হইতে পারে। কিন্তু এখানে আসলে একটা ভয়ের ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে বলা হচ্ছে যে প্রায় 50% ক্ষেত্রে কোনো লক্ষণই কিন্তু প্রকাশ পায় না। তার মানে প্রকাশ্য শত্রুর থেকে গোপন শত্রু ভয়ঙ্কর। এখানে যদি লক্ষণই প্রকাশ না পায়, এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে কিছু বুঝে ওঠার আগেই। এটি হয়েছে আমার সামনে, আমার আম্মার হার্ট ফেলিয়ারের যেই সমস্যাটা এটা আমার সামনে ঘটেছে এবং এটা উইদাউট এনি কোনো তোমার হচ্ছে বলে না খবর দিয়ে আসা, কোনো কিন্তু খবর দিয়ে আসে নাই, এটা জাস্ট এইভাবে হয়েছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে সবকিছু এখন ঠিকঠাক। এখন যদি দেখি রক্তচাপটা নির্ণয় কিভাবে করবা, নিরিবিলি পরিবেশে প্রথমে শান্তভাবে কয়েক মিনিট বসে থাকবা, তারপরে বিপি যন্ত্র দিয়ে রক্ত মাপা। এখন তো এই ধরনের মেশিন কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে, এই ধরনের মেশিন দিয়ে তোমরা মাপতে পারবা, ইলেকট্রিক মেশিন, জাস্ট একটা বাটনে চাপ দিয়ে এটা লাগাই দিয়ে, আগে তো এভাবে 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 চেপে চেপে তারপরে দেখা লাগতো, কিন্তু তারপর আবার খুলে খুলে কানে স্টেথোস্কোপ দিয়ে শোনা লাগতো, স্ফিগমোমেনোমিটার যেটা, সেটা দেখা লাগতো। এখন তো ইলেকট্রিক্যাল এই যন্ত্রগুলা চলে এসেছে বাজারে এবং কমপক্ষে 15 থেকে 20 মিনিটের ব্যবধান রেখে পুনরায় রক্তচাপ নির্ণয় করা ভালো। ঠিক আছে, ভালো, তাহলে রিডিংটা মোটামুটি সঠিক পাওয়া যায়। এখন এর থেকে প্রতিকার কিভাবে পাবা, টাটকা ফল তোমাকে খেতে হবে, শাকসবজি খেতে হবে, ওজন নিয়ন্ত্রণ করবা, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করবা। এই জিনিসগুলো আসলে নাম্বারের জন্য, কিসের জন্য, নাম্বারের জন্য।
নিয়মিত ওষুধ সেবন করবা ডাক্তারের পরামর্শে, আন্দাজে নিজের ইচ্ছা মতো কোনো কিছু খাবা না। এবং যেটা খেতে পারবা না সেটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্য খেতে পারবা না, কাঁচা লবণ খেতে পারবা না, এবং ধূমপান বিরত থাকতে হবে। ধূমপান মৃত্যুর মুখে মানুষকে ঠেলে দেয়। এবং এর প্রতিকার থেকে বয়স অনুযায়ী যদি কর্মতৎপরতা এবং স্বাস্থ্য বা রোগের দেখছো পাল্লাটা কমে যাবে যদি তুমি কর্মতৎপর হও। তার মানে তোমাকে যদি ওজন কমাতে বলা হয়, তোমাকে জিমে যেতে বলা হয়, চর্বি জাতীয় খাদ্য কম খেতে বলা হয় এবং লবণযুক্ত খাদ্য কম খেতে বলা হয়, এগুলা করলে তোমার এই হাইপার টেনশন কিন্তু কমে যাবে। পরবর্তীতে আমাদের বহুল প্রতীক্ষিত যেই রোগটি আমাদের দেশে অনেক থাকে, বলে যে ওর কোলেস্টেরল বেশি, এই যে সেই কোলেস্টেরল এর কথা চলে এসেছে। এটি কি? কোলেস্টেইন নামে হাইড্রোকার্বন থেকে উৎপন্ন একটি যৌগ, যার নাম কোলেস্টেরল। ওই যে ওখানে দেখতে পাচ্ছ। গুরুত্ব কি? উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ভদ্রলোক কোলেস্টেরল। পরবর্তীতে যদি যাই, এর প্রকারভেদগুলা কি? রক্ত মূলত 3 ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। সেই লিপোপ্রোটিন তুমি এর পরবর্তীতে আমি আলোচনা করব। পরিবহনের ব্যবস্থা কি? এই কোলেস্টেরল ভদ্রলোক সরাসরি রক্তে দ্রবীভূত হয় না। এবং লিপোপ্রোটিন বলতে কি বোঝানো হচ্ছে, বা এটি যে 3 ধরনের, সেই লিপোপ্রোটিনটা কি? রক্তে প্রবাহিত হওয়ার জন্য এটি প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন নামক যৌগ গঠন করে। তাহলে রক্ত কি করছে? তো প্রবাহের জন্য তো এটি প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে এবং হয়ে সেটি লিপোপ্রোটিন হয়ে যাচ্ছে কোলেস্টেরল। পরবর্তীতে যদি দেখি, এই যে 3 ধরনের কথা বললাম, সেই 3 ধরন হচ্ছে এই যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর ট্রাইগ্লিসারাইড। এই 3টি হচ্ছে কোলেস্টেরলের 3টি হচ্ছে তোমার লিপোপ্রোটিন, যে 3টি ভাগ সেটির কথা। এই এলডিএলটা হচ্ছে সবচেয়ে বেয়াদব, সবচেয়ে খারাপ। এই খারাপ কোলেস্টেরল একে বলা হয়। এবং এই ব্যক্তি যদি কারোর হাই থাকে, সে হাইলি ডেঞ্জার অবস্থায় আছে, তার স্ট্রোক করতে পারে বা হার্ট অ্যাটাক করতে পারে, ঠিক আছে? এবং হৃদরোগের ঝুঁকি এটা বাড়ায়। সাধারণত আমাদের রক্তে 70% এলডিএল থাকে, ব্যক্তি বিশেষে এটা পার্থক্য হয়, কিন্তু 70%-এর বেশি রক্তে আসলে থাকা উচিত না। এবং এইচডিএল যত বেশি থাকবে ততই ভালো। এটি হচ্ছে ভালো কোলেস্টেরল এবং এটি হৃদরোগের ঝুঁকি কমায়। তাই চেষ্টা করবা সবসময় যাতে তোমার এই এইচডিএল ভদ্রলোক এই এলডিএল ভদ্রলোকের থেকে বেশি থাকে। এবং ট্রাইগ্লিসারাইডটা কি? এই কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। তার মানে তোমার রক্তেতে যে চর্বি থাকবে, সেই চর্বি অবস্থায় তোমার রক্তের প্লাজমাতে যেটি থাকবে সেটির পরিমাণ বলা হচ্ছে কি? ট্রাইগ্লিসারাইড। তুমি যখন হাসপাতালে যাবা, সিবিসি টেস্ট করবা, তারপরে আরও নানা ধরনের টেস্ট করবা, তখন কিন্তু এই যে রিপোর্টের ভেতরে এই এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড এই ধরনের জিনিসগুলা তুমি দেখতে সক্ষম হবা, যে রিপোর্টের ভেতরে দেখবা লেখা আছে। আর প্রাণীজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে এই যে ট্রাইগ্লিসারাইড এটি আরও বেশি তৈরি হয়। পরবর্তীতে যদি দেখি যে কোলেস্টেরলের আসলে আদর্শ মান কি, এটা তুমি যে কোনো রিপোর্ট নাও, রিপোর্টেও কিন্তু সেম জিনিসটা দেওয়া আছে। বলতেছে যে এলডিএল এর আদর্শ মান হচ্ছে এটা 1.8-এর থেকে নিচে থাকা উচিত, বা মিলিমোল পার লিটারে। এইচডিএল এ কি করা উচিত? এটি 1.5-এর থেকে বেশি, একটা 1.5-এর থেকে বেশি, একটা 1.8-এর থেকে কি কম। আর ট্রাইগ্লিসারাইডটা থাকা উচিত 1.7, এই যে রক্তের চর্বিটা 1.7-এর থেকে কম থাকা উচিত। এখন যদি দেখো যে অধিক মাত্রার কোলেস্টেরল থাকে এমন ধরনের খাদ্য কি? বাটার। অনেকে বাটারে ভেজে অনেক কিছু খাও, অনেকে আবার বাটারে অনেক কিছু রান্না করো, ওইটি একটু কমিয়ে দিতে হবে যদি সুস্থ থাকতে চাও, কোলেস্টেরল যদি না বাড়াইতে চাও। চিংড়ি মাছ হাই কোলেস্টেরল, এটি খাওয়া একটু কম করতে হবে। ঝিনুক, অয়েস্টার, এটিও কিন্তু অনেক কোলেস্টেরল, মানে তোমার খারাপ কোলেস্টেরল যেটা সেটি অধিক মাত্রায়, মানে এলডিএল থাকে বেশি। এবং গবাদি পশুর এনিমেল লিভার, উফ আল্লাহ, এটিতে যে কত থাকে মানে আনবিলিভেবল। যে আমরা যকৃৎ বা কলিজা বলি না, যে কলিজা ভুনা করে দিলেও মানুষ হচ্ছে ইয়ে করে, আর করবে না কেন? ওখানে তো খারাপ কোলেস্টেরল বেশি আছে, এই কারণে কলিজা ভুনা করে দিলেও মানুষ আসলে ওই যে ছেড়ে যাওয়ার সে ঠিকই ছেড়ে যায়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এবং ডিম কি? বিশেষ করে ডিমের কুসুমে এই কোলেস্টেরল পরিমাণটা বেশি থাকে, সো এটা একটু চিন্তা করে তোমাকে খেতে হবে। এখন কোলেস্টেরল জনিত সমস্যাটা কি? দেখো, কোলেস্টেরল জনিত সমস্যা এই যে আর্টারির ভেতরে তোমার কিন্তু করোনারি এইখানে কিন্তু ঝামেলা করে ফেলে। হৃৎপিণ্ডের অক্সিজেন এবং খাদ্যশ্বাস সরবরাহের প্রয়োজন হয়।
হৃৎপিণ্ডে তো অবশ্যই অক্সিজেন এবং খাদ্যসার সংগ্রহের প্রয়োজন হয়, এবং এই প্রয়োজনের কারণে ধমনী গাত্রে তখন কি করে, চর্বি জমা হলে ধমনীতে স্বাভাবিক রক্ত প্রবাহ দেখতে পাচ্ছ যে বিঘ্ন ঘটে, এবং এই যে বিঘ্ন ঘটছে, এই ঘটতে ঘটতে এই পাশটা কিন্তু পুরাটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে গেলে এই পাশের ফ্লো তখন আর এই পাশে যেতে পারে না, এবং তখনই এই তোমার কি হয় বলো তো, হার্টের প্রবলেম বা হার্ট অ্যাটাক বলো বা হার্ট ফেলিওর বলো, এই ধরনের জিনিসগুলা হয়ে যায়, কারণ হৃৎপিণ্ডে পর্যাপ্ত কি যেতে পারছে না, অক্সিজেন যেতে পারছে না, যেটা তুমি দেখছো এই যে সংকুচিত পথটা আরো সংকুচিত হয়ে গেছে, সো ফ্লোটা এই যে চর্বি জমে যাওয়ার কারণে ওই পাশে যেতে পারছে না। এখন হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় এবং রক্ত চলাচল কমে যায়। এটাই ওই যে করোনারি যেই তোমরা হচ্ছে দেখো যে বন্ধ হয়ে যায়, যে হার্ট ফেইলিওর ডেভেলপ করে, এই যে এই কারণে হার্ট ফেইলিওরটা ডেভেলপ করে, কারণ অক্সিজেনেটেড ব্লাড ওইদিকে যেতে পারে না, হৃৎপিণ্ডে যেতে কি পারে না। ফলে এখন যদি দেখো রক্তে উচ্চ কোলেস্টেরলের সমস্যাগুলা কি রয়েছে, তার ভেতরে একটা আছে অ্যানজাইনা। এটাকে কি অ্যানজাইনা, এটা তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়, এই অবস্থাটাকে অ্যানজাইনা বলা হয়। ঠিক আছে, রক্ত চলাচল যেহেতু কমে গেছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছ। হৃদরোগের ঝুঁকি কি, ধমনীর গায়ে বেশি চর্বি, যেটা এর আগের চেয়ে এই যে এখানে ধমনীর গায়ে যে বেশি চর্বি, এই যে হলুদগুলা চর্বি, এই বেশি চর্বি জমে গেলে কি হয়, রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, ফলে করোনারি হৃদরোগের আশঙ্কা অনেক বেড়ে যায়। করোনারি যে বলে করোনারি স্টেন্ট সার্জারি, ওইটা এই কারণে করা হয়। ঠিক আছে, তার পরবর্তীতে যদি দেখি উপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকির দিকে, কোলেস্টেরলের কাজটা কি, এটা কোষ প্রাচীর তৈরি করে এবং রক্ষার কাজ করে। এর ভেদ্যতা বা পারমিয়াবিলিটি সম্পর্কে একটু যদি ধারণা নাও, প্রতি কোষের ভেদ্যতা নির্ণয় করে, বিভিন্ন দ্রব্যাদি কোষে প্রবেশ নিয়ন্ত্রণ করছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে যা দিয়েছি আসলে সবই ইম্পর্টেন্ট, তার ভেতর থেকেও যে ইম্পর্টেন্টগুলা সেগুলি তোমাদেরকে এখানে দিচ্ছি। হরমোন উৎপাদনের জন্য, মানবদেহের জন্য কি অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে, এটা হচ্ছে এমসিকিউ। এবং অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন তৈরিতে এর বিশেষ ভূমিকা রয়েছে, এটিও গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যদি দেখি কোলেস্টেরলের কাজ কি কি, এইগুলি তোমাদের গ এবং ঘয়ের জন্য, মেনলি ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। উপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকি, সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার যে কোলেস্টেরল থেকে ভিটামিন ডি তৈরি হয়, তার মানে রোদে বসা ভালো, যা রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছাবে, কিডনিতে গিয়ে ভিটামিন ডি এর কার্যকর রূপে পরিণত হয় এবং আবার রক্তে ফেরত আসে। এই ভিটামিন ডি দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে বিপাকে সহযোগিতা করে। তার মানে এই যে সানবাত, এই সানবাতটা নেওয়া কিন্তু ইম্পর্টেন্ট। বিদেশে এই সানবাত নেওয়ার পদ্ধতি আছে, এটা আবার অতিরিক্ত নেওয়া যাবে না, পর্যাপ্ত নিতে হবে। এটা কি দেহের কোলেস্টেরলকে ভিটামিন ডিতে পরিণত করবে এবং সেটি রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছাবে এবং কার্যকর রূপে আবার রক্তে ফেরত আসবে। ফেরত আসার পরে সেটি রক্তে দ্রবণীয় ভিটামিন সমূহকে চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে বিপাকে সাহায্য করবে। ভালো কথা। তারপরে যদি দেখি এর উপকারিতা এবং অপকারিতা এবং স্বাস্থ্য ঝুঁকি কি কি, এটি বারবার বলছি, গ এবং ঘয়ের জন্য। স্নায়ু কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন, কার জন্য, স্নায়ু কোষ। ঠিক আছে, এই যে নিউরন, ডেনড্রন, অ্যাক্সন পড়ছো না, নিউরন পড়ছো না, অ্যাক্সন, ডেনড্রাইট পড়ছো না, র্যানভিয়ারের পর্ব, মাইলিন স্মিথ, ওই জিনিসগুলোর জন্য। রোগ প্রতিরোধ কি, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পিত্তরস বা বাইল, যেটি অলরেডি তোমাদেরকে একটা অ্যানিমেশনে গত ক্লাসে দেখিয়েছি, সেই পিত্ত গতকালকের ক্লাসে স্টমাকের জন্য যেটা দেখিয়েছিলাম, সেই অবস্থাটাতে পিত্তরসের কথা বলছে, বা কোলেস্টেরল পিত্ত বা বাইল তৈরি করে, এটা হচ্ছে একটা ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার, বা পিত্তরস বাইল তৈরি করে। কোলেস্টেরলের কাজ, উপকারিতা বা স্বাস্থ্য ঝুঁকি যদি দেখো, তাহলে বর্জ্য অপসারণ, কোলেস্টেরল পিত্তরসের অন্যতম উপাদান হলেও এটি একটি বর্জ্য পদার্থ। কোনটা? কোলেস্টেরল। এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়, যকৃতের মাধ্যমে। পাথর সৃষ্টি, এই যে পিত্তথলির পাথর বা গল ব্লাডার স্টোনের কথা শুনছো, এইটা পিত্তরসে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে, পিত্তরস কি, ওই যে বাইলে তার তলানির মতো পিত্তথলিতে কি জমতে থাকে, এবং জমতে পিত্তথলির পাথর বা গল ব্লাডার স্টোন নামে পরিচিত। এই জিনিসটা তোমার অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। এবং সবশেষে কোলেস্টেরল ছাড়াও পিত্ত, ফসফেট, ক্যালসিয়াম প্রভৃতি জমেও পিত্তথলির পাথর হতে পারে, এটা এমসিকিউ এর জন্য
গুরুত্বপূর্ণ। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে পাথর, এই যে পাথর, ঠিক আছে, এটা প্রদাহের সৃষ্টি করে এবং খুব বাজে হয়। আচ্ছা, রক্ত এবার যেই টপিকটি আমরা পড়বো সেটি হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের কয়েকটি রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। বেশিক্ষণ আর ক্লাস অবশিষ্ট নেই। আমরা হচ্ছে যদি দেখি লিউকেমিয়া, যেটি একটি রক্তের রোগ, এটি এক ধরনের ক্যান্সার যা রক্ত উৎপাদনে ব্যবস্থার অস্বাভাবিকতার কারণে ঘটে। মূলত অস্থিমজ্জা এই ক্যান্সারে আক্রান্ত হয়, অস্থিমজ্জা এই ক্যান্সারে আক্রান্ত হয়। তাহলে লিউকেমিয়া কি? এটি হচ্ছে একটি বহুল আগত ক নাম্বার, এবং এটি দেখতে পাচ্ছ যে স্বাভাবিক রক্তটা এরকম থাকে। আমি তোমাদেরকে ঠিক এর আগের ক্লাসেই রক্তটি পড়িয়েছি, ওখানে তুমি দেখতে পেয়েছো যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এবং এর ভিতরে প্রতিমধ্যে তুমি শ্বেত রক্তকণিকার ভেতরে গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইট কিন্তু দেখতে পেয়েছিলে, যেগুলাকে বলা হয় অন্য ভাষায় লিউকোসাইট, মোনোসাইট, বেজোফিল, ইউসিনোফিল, ওই ধরনের যে মোনোফিল, এই ধরনের জিনিসগুলা তুমি তখন দেখতে পেয়েছিলে। তো সেই জিনিসগুলা সম্বলিত রক্ত হচ্ছে স্বাভাবিক রক্ত। আর লিউকেমিয়া আক্রান্ত রক্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্বাভাবিক না, এটা ভেঙে যাচ্ছে। এটা কি করছে? ভেঙে যাচ্ছে। স্বাভাবিক অবস্থা ভ্রূণ অবস্থায় যকৃৎ এবং প্লীহায় রক্তকোষ তৈরি হলেও পরে লাল অস্থিমজ্জা থেকে রক্তকোষ উৎপন্ন হতে শুরু করে। এবং অস্বাভাবিকতা কি? অজানা কারণে অস্থিমজ্জায় শ্বেত রক্তকোষের উপাদান অত্যাধিক হারে বেড়ে যায়। মানে কি? শ্বেত রক্তকণিকা সে দেহের প্রহরী, সেটির অত্যাধিক হারে বেড়ে যায়, তার মানে সে নিজের সেলকেই নিজে মারা শুরু করে। অধিকারে শ্বেত রক্তকোষ তৈরি হলো, এগুলো আসলে ক্যান্সার কোষ, এবং রোগ প্রতিরোধে এটা কি করে? রোগ প্রতিরোধ করতে আসলে পারে না, উল্টা রোগ ঘটায়। ঠিক আছে, এবার যদি দেখো লক্ষণসমূহ, লোহিত রক্তকোষের ঘাটতি হবে। লোহিত রক্তকোষ কি? রেড ব্লাড সেল, আরবিসি। ঠিক আছে, রেড ব্লাড সেল হচ্ছে আরবিসি। পরবর্তীতে শুধুমাত্র যে আরবিসির অভাব হবে তা না, যেহেতু এটা হোয়াইট ব্লাড সেল বাড়বে, এখানে তোমার থ্রোম্বোসাইট বা অনুচক্রিকারও কিন্তু ঘাটতি হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং সবশেষে এইখানে তুমি বুঝবা যে শ্বেত রক্তকণিকা কিন্তু এখানে অনেক পরিমাণে বেড়ে যাবে, যেটা এর আগে তুমি দেখতে পেয়েছো। এবং এই জিনিসটা কিন্তু আসলে সে যেটা বাড়ছে, এটা কিন্তু একটা ক্যান্সারাস তোমার সেল হিসেবে পরিচিত হবে, এবং তোমার নিজের সেলই, তোমার নিজের রক্তের ব্লাড সেলই নিজের বাকি সেলগুলোকে মেরে ফেলতে শুরু করবে। এখন পরবর্তীতে যদি লিউকেমিয়ার চিকিৎসা যদি দেখো লিউকেমিয়া চিকিৎসা বা নিরাময় করা, দেশের বর্তমান অবস্থা বলছে একসময় চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সরকারি বেসরকারি হাসপাতালে এর উন্নত চিকিৎসা আমরা দিতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং প্রধান চিকিৎসা পদ্ধতি আসলে কেমোথেরাপি অথবা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এই যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এটা না আমার জানা মতে আসলে খুব কম ব্যক্তি কিন্তু বেঁচে আছে এই দুনিয়ায়। খুব বেশি দিন কিন্তু তারা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের পরে বাঁচে না। আবার আমার না জানা থাকতে পারে, তবে আমি কয়েকটা কেস সম্পর্কে স্টাডি করেছি, এবং তারা ম্যাক্সিমামই 1-1.5 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন এই ট্রান্সপ্ল্যান্টের পরে। এটা শিশুদের করা যায়। ওই যে তোমরা হয়তো অনেকটা একটা ভাইরাল ভিডিও দেখছিলা সালমান খানের, ওইখানেও কিন্তু উনি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের কথাই বলে একটা বাচ্চার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে হার্ট অ্যাটাক, এটা আগে দেখো, পরবর্তীতে তোমাদের অ্যানিমেশন দেখাবো হার্ট অ্যাটাকের। ঠিক আছে, এবং এটা তোমরা দেখছো যে ক্লাস 12-এর একটা ভাইরাল ভিডিও কিন্তু এটা দিয়ে গেছে আমার এবং ম্যাডামের। আচ্ছা, হার্ট অ্যাটাকের যদি দেখো, যেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয় বা করোনারি থ্রোম্বোসিস, হৃৎপিণ্ডের পেশিতে এই যে চর্বি জমে যাচ্ছে ধমনী গাত্রে, এইরকম কিন্তু অসুস্থ হয়ে যায়, এইরকম কিন্তু অসুস্থ হয়ে যায়। এটা আমি দেখবো, লাইভ দেখবা। হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ বন্ধ বা বাধাগ্রস্ত হলে পেশি ক্ষতিগ্রস্ত হওয়াকে হার্ট অ্যাটাক বলে। তাহলে হার্ট অ্যাটাকের সংজ্ঞা, এটা কিভাবে ঘটে? এটি হচ্ছে গ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। সেটা করোনারি রক্তনালী, চর্বি জমবে, ঝুঁকির বয়স কি 40 থেকে 60, এটা হচ্ছে এমসিকিউ। এটা কি? এমসিকিউ। তার মানে তুমি বুঝতে পারছো যে এরকম ধরনের একটা ঝামেলা ওখানে কিন্তু হবে। পরবর্তীতে যদি যাই যে ঝুঁকি বৃদ্ধির কারণ কি, শারীরিক অবস্থা, গ্লুকোজ মানে ডায়াবেটিস, যেটা ওটা অনিয়ন্ত্রিত থাকলে, খাদ্যাভ্যাসে যদি চরম পরিমাণে ফাস্টফুড খাও তাহলে কপালে শনি আছে, জীবনযাপন যদি খুব আরামায়েশের হয়, কোনো কঠোর পরিশ্রমী নাই, তাহলে কিন্তু খবর আছে, এবং মানসিক অবস্থা হতাশা বা ডিপ্রেসড বা এই দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু হওয়া যাবে না। তো চলো আমরা একটা যদি অ্যানিমেশন দেখি হার্ট অ্যাটাকের, সেই পুরনো অ্যানিমেশনটাই যদি আবার হার্ট অ্যাটাকের যদি আমরা দেখে থাকি, তাহলে আচ্ছা, হার্ট অ্যাটাকের যদি আমরা দেখে থাকি তাহলে তোমাদের এখন এই যে নিয়ে আসি। আচ্ছা,
আচ্ছা, যেটা তোমরা অলরেডি দেখলা যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেই মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আমরা কিন্তু এই যে দেখছো যে ধমনী গাত্রে চর্বি জমছে। ধমনী গাত্রে চর্বি জমার কারণে ধমনী গাত্রে কিন্তু চর্বি জমছে। তাহলে ধমনী গাত্রে চর্বি জমলে কি কাহিনীটা হচ্ছে দেখো, যখন এই সাইড থেকে রক্ত প্রবাহিত হয়ে ওই সাইডে যাবে, এই চর্বির কারণে কিন্তু যেতে পারছে না। এই যে দেখো চর্বি আস্তে আস্তে বড় হচ্ছে, ওই পাশে কিন্তু আস্তে আস্তে কমছে, কমতে কমতে দেখো উচ্চ রক্ত কিন্তু এটা উচ্চ চাপে যাচ্ছে, এই যে জমে গেল, ক্লট হয়ে গেল, ব্লাডগুলা কি ক্লট হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটা এই যে দেখো এইরকম হয়ে যাবে এবং আমাদের হার্টটা তখন স্লো হয়ে যাবে, পাম্প করাটা স্লো করে দেবে এবং তার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে এইরকম তোমার হচ্ছে কালচে বর্ণ কিন্তু ধারণ করবে, যে এই অংশটা তোমার এটা। এখন সিমটম কি, বুকে তোমার চাপ ধরে আসবে এবং এই ব্যথাটা এই হাতের দিকে প্রসারিত হবে, ঠিক আছে, বুক দিয়ে এই দিক দিয়ে প্রসারিত হবে এবং একই সাথে তুমি ঘামতে থাকবা। এখন এই যে জিনিসটা, এটা কিভাবে আমরা ধরবো? আমরা তো এটা ধরবো এনজিওগ্রামের মাধ্যমে। কিসের মাধ্যমে? এনজিওগ্রামের মাধ্যমে আমরা এই রোগটি ধরতে পারবো। আচ্ছা, এখন যদি তুমি দেখো যে এই ঝামেলাটি এখানে হচ্ছে, এখন তোমার যেটা বলবো যে এই যে এনজিওগ্রামের মাধ্যমে এই যে ধমনীর প্রবলেমটা তুমি ধরলা, ধমনীর প্রবলেমটা ধরার পরে সেটা তুমি করোনারি স্টেন্ট সার্জারির মাধ্যমে কি করতে পারবা বলো তো? তুমি এই রোগ থেকে মুক্তি পেতে পারবা। তো চলো সেই কথাটা না দেখে এনজিওপ্লাস্টিটা দেখি, যেটা এনজিওগ্রামের পরে যে রিং বসানোর পদ্ধতি বা স্টেন্ট বসানোর পদ্ধতিটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। এই যে দেখো এখন জমে যাচ্ছে, এই যে এখানে ভেতরে আনা হলো, এটা এনে এই যে সেই রিংটা যেটা ফুলিয়ে দিলে এই যে ধমনীর ভেতরে যে চর্বির গাত্রটা ছিল সেটা প্রসারিত হয়ে গেল। এখন আবার রক্ত প্রবাহটা কি হলো বলতো? প্রবাহটা নর্মাল হয়ে গেল। আর যখন এই রক্ত প্রবাহটা নর্মাল হবে, ওই যে কালচে পড়া হৃদয় তুমি দেখতে পারলা, সেটি কিন্তু আবার নর্মাল প্রসেসে বা নর্মাল জায়গায় ফেরত আসছে। তাহলে তোমাকে আমি ইনশাল্লাহ বোঝাতে সক্ষম হয়েছি যে এটি কিভাবে কাজ করে বা কিভাবেই বা হার্ট অ্যাটাকটা হলো, কিভাবে হার্ট অ্যাটাক থেকে পরিত্রাণ পেল। পুরা জিনিসটা কিন্তু একটা অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়া হলো। আর এখানেই আমাদের ক্লাস বেল ব্যতিক্রম, তুমি এটি অলওয়েজ জানো। আচ্ছা, মানসিক অবস্থা তো এটা হচ্ছে তোমার গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলছি, গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে যদি দেখো হার্ট অ্যাটাকের লক্ষণ সমূহ, এই লক্ষণটি গ এর জন্য ইম্পর্টেন্ট। গ কোনটি গ কোনটি ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলা আমি কিন্তু দাগিয়ে দিচ্ছি এবং এটি মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটা আমি বলেছি বুকে ব্যথা হবে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি বুকে ব্যথা হবে, ব্যথা ছড়িয়ে পড়বে বাম দিক দিয়ে সারা বুকে, গলা এবং বাম হাতে, তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। রোগী প্রচন্ড ঘামতে থাকবে, আমি তোমাকে অলরেডি কি অ্যানিমেশনে দেখিয়ে দিয়েছি। এবং বুকে ভারী চাপ অনুভব করবে, ভারী চাপ কি করবে? অনুভব করবে। এবং ডায়াবেটিস রোগীদের জন্য একটা সতর্কতা রয়েছে, যেটি কোনো বুকে ব্যথা ছাড়াই সাইলেন্ট হার্ট অ্যাটাক কিন্তু তাদের হতে পারে। তাই নিয়মিত ডায়াবেটিস পেশেন্টদের উচিত এই হৃদরোগের মানে চেক আপটা করা, কারণ তাদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে। তারা অনেক সময় মনে করে এটা তাদের হচ্ছে ধরো এই যে বলে না যে আমার হাইপো হয়েছে, সেই হাইপোর জনিত সমস্যা তারা মনে করে, কিন্তু না, এটি তাদের হার্টের প্রবলেমও হতে পারে। এই কারণে তাদের একটা সাইলেন্ট হার্ট অ্যাটাক হওয়ারও ঝুঁকি অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। পরবর্তীতে যদি দেখি যে কি করবেন, এটা করা উচিত। দেখো সব রোগের একটাই মানে ঝামেলা তুমি দেখতে পারবা, সিগারেট খাওয়া। এই সিগারেট খাওয়া যদি তুমি না ছাড়তে পারো, তোমার দেহে যে কত ধরনের রোগ বাসা বাঁধবে। তখন এই যে আজকে থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, তোমার অবস্থা হবে কি জানো? ওই তোমার শরীরে ওই রোগেরা ওয়ার্ল্ড কাপ খেলা শুরু করবে, এমন ভাবে রোগ হবে, তুমি একটারে সাইজ করতে যায় দেখবা পাঁচটা এসে মানে হাজির হয়ে গেছে। তার মানে এই কারণে যাই বলতেছি যে ধূমপান সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। সেটা তুমি দেখছো কোলেস্টেরল বাড়াচ্ছে, সেটা তোমার লাঙে প্রবলেম করতেছে, সেটা তোমার হার্টে প্রবলেম করতেছে, তোমার পুরা ব্লাডটা খুব বাজে হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু বুঝতে বাকি নাই যে এটা একটা ক্ষতির কারণ। তাই ধূমপান করবে না, একদম করবে না। তাহলে কি করবেন সেটা এটা লেখা আছে, এটা ঘয়ের জন্য। আর কি পরিহার করবেন এটাও হচ্ছে আছে
ঘয়ের জন্য। এবং তোমাকে যখন রোগ নির্ণয় করতে দেবে তখন তোমার ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি কিন্তু করা লাগবে, বা ইলেকট্রোকার্ডিওগ্রাম যেটা সেটা করার প্রয়োজন পড়বে। এবং তার পরবর্তীতে আর একটা রোগ যদি দেখি, লিউকেমিয়া দেখলাম, হার্ট অ্যাটাক দেখলাম, এখন যদি একটা রোগ দেখি বাত জ্বর, যেটাকে বলা হয় রিউমেটিক ফিভার, ঠিক আছে। এবং এটি কিভাবে ছড়ায়, সাধারণত শিশুকালে বা মানে শিশু বয়সে এটি হয়, এই রোগের আক্রমণ শুরু হয়, এটি ধাপে ধাপে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটি 3 ধাপে যে ঘটবে। আচ্ছা, যদি রিউমেটিক ফিভার বা বাতজ্বর দেখো, এটি 3 ধাপে প্রাথমিক সংক্রমণ হবে, যখন স্ট্রেপ্টোকক্কাস যে অণুজীব তার সংক্রমণে শ্বাসনালীর প্রদাহ হবে, জ্বর এবং টনসিলের প্রদাহ শুরু হবে, এবং রোগের বিস্তার ঘটবে। যদি সঠিক চিকিৎসা না জানো তাহলে প্রকোপ বাড়বে, ওজন হ্রাস হবে, রক্ত স্বল্পতা দেখা দেবে, ক্লান্তি হবে এবং ক্ষুধামন্দা, তোমার খাইতে মন চাইবে না, এবং হৃৎপিণ্ডে এটি আঘাত করবে। হৃৎপেশি এবং হৃৎপিণ্ডের যে ভালভ রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হবে, ফলে হৃৎপিণ্ড যথাযথভাবে রক্ত পাম্প করতে সক্ষম কিন্তু হবে না। পরবর্তীতে বাতজ্বরের যে চিকিৎসা সেটি যেন পেনিসিলিন জাতীয় ঔষধের যথাযথ প্রয়োগ করে রেহাই পাওয়া যায়। অনেক চিকিৎসক আক্রান্ত ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স পর্যন্ত নিয়মিত পেনিসিলিন খাওয়ার কি পরামর্শ দিয়ে থাকে। এবং এটি কোথায় হয়, লক্ষণ দেখলে পারবা, অস্থিসন্ধি, এই যে এরকম একটা জায়গায় অস্থিসন্ধিতে হয়, এবং ত্বকে কালচে দাগ কিন্তু দেখা যায়, ঠিক আছে। এবং তার পরবর্তীতে তুমি যদি দেখো তাহলে হৃৎপিণ্ডকে তুমি সুস্থ কিভাবে রাখতে পারবা, সুস্থ এইভাবে ঠিকভাবে রাখতে পারবা। নিয়মিত ব্যায়াম করতে হবে, নেশাকে বর্জন করতে হবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে, মানে হাই কোলেস্টেরল জাতীয় ফুড খাওয়া যাবে না, এবং সঠিক খাদ্যাভ্যাস, শাকসবজি খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, এবং বিভিন্ন ধরনের সুন্দর জিনিসপত্র খেলে ইনশাআল্লাহ তুমি তোমার হার্টকে সুস্থ রাখতে পারবা। তো এই ছিল তোমাদের 6ষ্ঠ চ্যাপ্টারের অদ্যপান্ত। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি বারবার দেখবে, ইনশাআল্লাহ তুমি সবকিছু বুঝে যাবে। তো আবার দেখা হবে কোনো একটা ক্লাসে নতুন কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাস বেলের সাথেই থাকো। এবং তোমাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। আসসালামু আলাইকুম।